সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বন্যার দায় ও করণীয়। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিউ তাজ রহমান, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং ব্যবসায়ী নেতা বিসিসিআই সাবেক পরিচালক আনোয়ার হোসেন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই শেখ রবিউল আলম। রবিউল ভাই, আমরা বন্যা নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটু আজ মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি সেখানে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে অনেক সংগঠন আমরা দেখলাম কয়েকদিন ধরে নানা ধরনের দাবি দাওয়া নিয়ে উত্থাপন করছেন, সচিবালয়ের সামনে অবস্থান নিচ্ছেন, এমনকি তার বাসভবনের সামনেও গিয়েছেন, তিনি এটা উল্লেখ করেছেন। আজ আপনি জানেন সর্বশেষ আনসার সদস্যের সাথে শিক্ষার্থীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমি এটি দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে বিভিন্ন সংগঠনের দাবি দাওয়া এতদিন ধরে পুঞ্জীভূত যে চাওয়া, সেটি আসলে যৌক্তিকতার পর্যায়টা কী এবং প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন, আপনি কি মনে করেন যে এটি আসলে হওয়া উচিত ছিল? ধন্যবাদ আপনাকে, প্রিয় দুই সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এসটিভির সাথে যুক্ত আছেন। প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন বেশ প্রাসঙ্গিক বলেছেন। আবার এটাও তো ঠিক যে বৈষম্য তো ছিল, বঞ্চিত মানুষও বাংলাদেশে আছে অনেক। তাদের হয়তো তারা আছে দ্রুত তাদের সব সমস্যার সমাধানের, এই ধরনের একটা চাপ আছে, ক্ষোভ আছে, এগুলি আছে। তারাও চাইছে যে একটা নিকৃষ্টতম সরকারের পতন হয়েছে গণ আন্দোলনের মাধ্যমে, দ্রুততম সময়ে তাদের প্রয়োজনীয় বিষয়গুলি বিবেচনায় আসবে, এই তাড়না তাদের মধ্যে আছে। তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্বৈর শাসকের পতন হয়েছে, পতনের পর একটা সময়, যে সময়টা এখন যাচ্ছে সেটি খুব সংবেদনশীল সময়, স্পর্শকাতর সময়। এ সময় চারটি গুণাবলী নাগরিকের থাকা দরকার। একটা হচ্ছে ধৈর্য, সংযম, সংহতি, সমন্বয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের বঞ্চনা আছে, আমরা অনেক ডিপ্রাইভ হয়েছি, রাজনৈতিকভাবে হয়েছি, গোষ্ঠীগতভাবে হয়েছি, সামাজিকভাবে হয়েছি, ঠিকই তো, এটা তো সত্য। কিন্তু সেটা তার মানে বৈষম্য দূর করার জন্য, সাম্য আনার জন্য, অথবা ধরেন ন্যায্যতা প্রতিষ্ঠা করবার জন্য একটা ন্যূনতম সময়ের প্রয়োজন আছে। একটা ইন্টেরিয়াম সরকার, তার কিছু সীমাবদ্ধতা আছে, তার আকারও ছোট, মেয়াদ নিয়েও ধরেন চাপ আছে। তো এইগুলি বিবেচনা করেই আমাদের দাবি দাবাগুলি উপস্থাপন করা উচিত। আর এই সরকার যেহেতু একটা নিরপেক্ষ সরকার, তারা ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের আন্দোলনের সুফলটা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে আসছে, নিশ্চয়ই তারা কাউকে বঞ্চিত করবে না। জাতির আকাঙ্ক্ষা তারা জানে, সে গণতন্ত্র বলেন, সাম্য বলেন, ন্যায় বিচার বলেন, আমাদের সব নাগরিকের সমান অধিকার বলেন, সে ব্যাপারে তারা কনসার্ন আছে। আমার বিশ্বাস হচ্ছে যে একটু সময় যদি তারা পায়, ন্যায্যতার ভিত্তিতে নিশ্চয়ই জনগণের এই সমস্যাগুলি দূর করার জন্য তারা নিজেদেরকে ব্রত রেখেছেন এবং সে ব্যাপারে আরও সচেষ্ট থাকবেন, এটা হলো আমার বিশ্বাস। যে কথাটা খুব গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে যে একটা ইন্টেরিয়াম সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে। যে রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আপনারা দেখছেন বা জাতি প্রত্যাশা করছে, সেটি একটা ইন্টেরিয়াম সরকার দ্বারা পরিপূর্ণভাবে সম্ভব না। কিছু সংস্কার সম্ভব। এই সংস্কার প্রাতিষ্ঠানিক বলেন, প্রশাসনিক বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থাপনা যেটা সবচেয়ে ভঙ্গুর, সেটাকে ঢেলে সাজানো বলেন, সেটা তারা হয়তো করবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসাবে। কিন্তু পরিপূর্ণ বিনির্মাণ করতে গেলে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন সাংবিধানিক কিছু সংস্কার দরকার। আর সাংবিধানিক সংস্কার যদি আপনাকে করতে হয়, একটা কার্যকর পার্লামেন্ট দরকার। রাষ্ট্রের 3টি বিভাগের শাসন বিভাগের কাজটা হয়তো ইন্টেরিয়াম সরকার করছে, আইন বিভাগ অনুপস্থিত, আচ্ছা বিচার বিভাগে জরাজীর্ণ অবস্থা আছে। তো এই কাজগুলি যদি আপনি, যে সংস্কার আমরা চাচ্ছি সেটা পরিপূর্ণ যদি হতে হয়, সেটা একটা নির্বাচিত রাজনৈতিক দলের সরকার হতে হয়। সেটি ছাড়া কিন্তু 3টি বিভাগ সক্রিয় থাকা ছাড়া, অর্থাৎ শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে সক্রিয় থাকা ছাড়া কিন্তু পরিপূর্ণ সংস্কার সম্ভব না। অথবা আমাদের এই দাবিগুলির ক্ষেত্রেও আমরা যেন সজাগ থাকি, সচেতন থাকি, অবাধ যাতে না হয়ে যাই, স্বেচ্ছাচারিতা যেন দাবির ক্ষেত্রে চলে না আসে। অর্থাৎ আপনি দাবি করতে গিয়ে যেন শৃঙ্খলা ভঙ্গ আমরা না করি। কারণ ইতিমধ্যে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক সংগ্রামের ফলে প্রায় 17 বছরের কাছাকাছি একটা জালিম সরকারের পতন হয়েছে, তাই তো? সেই অর্জন যেন আবার আমরা এই ক্ষুদ্র স্বার্থ বিবেচনা করতে গিয়ে নষ্ট না করে ফেলি। এই জন্য আমাদের সমন্বয় দরকার, সংযম দরকার।
রবি, আপনি আরেকটি বিষয় বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টাও তার ভাষণে বলেছেন মেয়াদের বিষয়ে। তিনি বলছেন যে জনগণ যখন বলবে তখনই মেয়াদ শেষ। বিষয়টি এটা একটা রাজনৈতিক কথা হয়েছে প্রধান উপদেষ্টার, অস্পষ্টতা কিছু আছে। আবার তিনি বলেছেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আপনার দল তো যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। না, আমি আপনাকে বলি হ্যাঁ যৌক্তিক দেওয়ার পক্ষে, কিন্তু যৌক্তিকটা আমার যেন অজুহাত না হয়, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বলছেন প্রয়োজনীয় সময়, অবশ্যই ন্যূনতম প্রয়োজনীয় সময়, এই শব্দটা ব্যবহার করলে আরো ভালো হয়। একটা গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিবন্ধকতাগুলি তো দূর করতে হবে, সব দলের অংশগ্রহণের একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভোটারকে তার জনপ্রতিনিধি এবং তার সরকার বেছে নেওয়ার অবাধ সুযোগ নিশ্চিত হতে হবে। সেটা না করে তো আপনি একটা নির্বাচন করতে পারবেন না। এখন ইন্টোরিয়াম সরকার নিয়ে দুটি কথা আমি একটু বলি। ইন্টোরিয়াম মানেই বোঝায় হচ্ছে আকারে ছোট, মেয়াদে অল্প, মানে স্বল্প। মেয়াদের ক্ষেত্রে আবার বলা হয়েছে 1 দিন থেকে 1 বছরের অধিক না, এটা কিন্তু বলা আছে। ইন্টোরিয়াম সরকার সাধারণত এই ধরনের ক্রাইসিসে ব্যবহার হয়। আমাদের ইন্টোরিয়ামের সরকার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এটা সংকটকালীন সরকার, আমরা এরকম মনে করছি। আবার ধরেন সরকারটি যদি আপনি ইসের মধ্যে ফেলতে যান, কোনো রাজনৈতিক গ্রামারের মধ্যে ফেলতে চান, সাংবিধানিক কতটুকু করে পারমিট করে, আবার গণ অভ্যুত্থানের ফলে যে সরকার হয় সেটা কতটুকু পারমিট করে, সে জায়গায় কিন্তু বেশ কিছু আছে, মানে অসামঞ্জস্য আছে। যার ফলে আমরা মনে করছি যেটা যে একটা ন্যূনতম প্রয়োজনীয় সময় তাদের দরকার, জনগণের আস্থা ফিরিয়ে আনা দরকার। আবার একটা নির্বাচন হয়ে গেল মানে রাজনৈতিক দলগুলো আপনি ট্রাকচ্যুত হয়ে গেল, জনগণ আবার সেটা চাচ্ছে না। জনগণ চাচ্ছে যে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হবে, সেই সরকার একটা সঠিক পথে চলবে, টেকসই গণতন্ত্রের দিকে এগোবে, টেকসই গণতন্ত্রের দিকে এগোবে। তারা আবার স্বৈরতান্ত্রিক মানে মানসিকতা দেখাবে না এবং সেই প্র্যাকটিসে যাবে না, তাদের দায়বদ্ধতা থাকবে। এবং নির্বাচনী ব্যবস্থাপনার আমূল শুধু সংস্কার না, একটা টেকসই ব্যবস্থা, স্বল্পমেয়াদী হোক, দীর্ঘমেয়াদী হোক অথবা মধ্যমেয়াদী হোক। আমাকে যদি বলেন আমি মধ্যমেয়াদীর কথা বলবো, তার সেই ট্র্যাকের বাইরে যাতে আবার নির্বাচিত সরকার যেতে না পারে। আপনার দলের থেকে একটা প্রত্যাশার কথা বলা হয়েছিল যে নির্বাচনী বা সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা সরকারের পক্ষ থেকে, যে কি করতে চান, এরকম একটি সরকার সেটা না করেনি। সরকার বলছে যে কিছু সংকট আছে, কিছু সংস্কার আছে, সেগুলি করেই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে তারা এই রোড ম্যাপটা দিতে চান। তো আজকে তো উনি বলেছেন যে আমরা কতদিন থাকবো, এটা কতদিন আমাদের আপনারা বিদায় দেবেন। তো আমাদের বিদায় দেবেন মানে কি? আসলে জনগণের তো একটা হচ্ছে ম্যান্ডেট নিয়ে প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে, আর একটা হচ্ছে জনগণের কাছে থেকে রাজনৈতিক দলগুলি জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণ তো বিচ্ছিন্নভাবে ফাংশন করে না, করে। ধরেন সব রাজনৈতিক দল তো মেজরিটি জনগণের নেতৃত্ব দেয়। রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ করে নিশ্চয়ই একটা, আবারও বলছি, ন্যূনতম প্রয়োজনীয় সময়ের মধ্যে নির্বাচন করা যাবে। বাংলাদেশের মানুষ তো নির্বাচনমুখী, সেটা কলুষিত করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে। কিন্তু মানুষ তো সজাগ সচেতন, কোন দলটি বা কোন জনপ্রতিনিধিকে তারা বেছে নেবে তারা ভালো জানে। 91, 96, 2001, 2008 তারা করেছে। অতএব সে ব্যাপারে কনসার্ন আপনাকে করতে হবে না। আপনার পথটাকে সুগম করতে হবে, মসৃণ করতে হবে, যাতে জনগণ উদ্বুদ্ধ হয় এবং জনগণ একটা অবাধ একটা সুযোগ পায় তার পছন্দের জনপ্রতিনিধি এবং সরকার বেছে নিতে। এবং সেটা আমাদের সবাই জানে, উপদেষ্টা যারা আছেন তারাও জানেন, তারা বিজ্ঞ, তাদের দেশপ্রেম আছে, তাদের ধরেন যেটাকে বলা হয় গ্রহণযোগ্যতা আছে এবং তাদের নিরপেক্ষতা আছে। কাজটি খুব কঠিন না যদি তারা আন্তরিক হন এবং আমাদের সহযোগিতা যদি থাকে। তবে কাজটা আবার চ্যালেঞ্জিংও হবে যদি আমাদের মধ্যে অনৈক্য থাকে, বিভাজন থাকে, ক্ষুদ্র স্বার্থ নিয়ে যদি আমরা সোচ্চার থাকি। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, এর চেয়ে ন্যায্য আর কিছু নেই। এর চেয়ে ন্যায্য একটা রাষ্ট্রের মানে আর কোনো কিছু নাই জনগণের কাছে। সেটাই জন্য আমাদের মূল প্রাতিপাদ্য বিষয় হয়, সেখানে আমি মনোযোগ দিতে চাই। শেখরুল আলম, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি, এবং যে যৌক্তিক সময়ের মধ্যে যে সংস্কারগুলো করা দরকার সেগুলো তিনি করবেন। বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, সব কিছুই একটি সুন্দর এবং যুগান্তকারী একটি ভাষণ আমরা দেখলাম। আপনার কি মনে হয় যে এই যে অবস্থা, সব কিছু মিলিয়ে আসলে বড় একটা গুরু দায়িত্ব তার উপর দেয়া হয়েছে? ধন্যবাদ। আমার আজকের এই এসিটিভির প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে, এখানে আমাদের সহ আলোচক দুইজন ভাই আছেন, একজন দুই রাজনীতি পার্টির দুইজন বড় কর্মকর্তা হিসাবে আমি বলবো। চমৎকার বলেছেন ভাই আমার। অ্যাকচুয়ালি হয় কি, সারা পৃথিবীতেই যখন রাষ্ট্র ব্যবস্থা হয়, এই সভ্যতা যখন আসে, তখন সমাজ কাঠামো মধ্যেই নেতৃত্ব তৈরি হয়, সেই আদিকাল থেকেই।
সভ্যতার ক্রমবিকাশী এই ধারণাগুলি চলে আসছে এবং যিনি লিডার হন বা নেতা হন, সমাজের হোক, রাষ্ট্রের হোক, সম্প্রদায়ের হোক, তিনি তার টেনিয়রে ভালো কিছু করতে চান। কিছু স্বৈরশাসক আছে, সেইখানে স্বৈরশাসকরা স্বৈরাচারী কাজ করার পরও তারা কিছু প্রচার করতে চান যে আমি ভালো কাজ করছি, এবং তার ভালো কাজের কিছু সারথিও পেয়ে যান, দোসর পেয়ে যান। সেইগুলি হলো ভালো ভালো যাদের নাম কাম ভালো আছে তাদেরকে নিয়ে আসেন আমার কিছু বলার জন্য, গুণগান করার জন্য, এই রকম। তো এটা ধরেন এখন যিনি গভর্নমেন্টে আসছেন চিফ, যেটা আমাদের ডক্টর, আমাদের এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী ডক্টর ইউনূস সাহেব, ওনার প্রতি দেশের মানুষের খুব বেশি রকম প্রত্যাশা এবং একটা বড় বিশ্বাস জন্মে গেছে। তার কারণ ভয়ঙ্করভাবে এই পতিত স্বৈর শাসক তার সম্পর্কে যত কিছু বলছেন, সারা পৃথিবী যখন তার গুণগানে ব্যস্ত, তার বিভিন্ন রকম আদর্শ, তার বিভিন্ন নীতি কে যখন সমর্থন করেছেন, সেইগুলিকে সারা পৃথিবীতেই করেছেন। এইগুলি নিউজগুলি কিন্তু দেশের মানুষের কাছে আসছে, শুধু আসে নাই বা দিতে দেয় নাই হলো এই পতিত স্বৈর শাসক। তো যার জন্য তার প্রতি একটা বড় বিশাল একটা প্রত্যাশা আছে। স্টুডেন্ট বলেন, গার্জিয়ানরা বলেন, সাধারণ জনগণ বলেন, ইভেন কি যারা রাজনীতি করেন, আমরা তো যেহেতু এই দেশেরই মানুষ, রাজনীতিবিদদের সাথেই কথাবার্তা হয়, সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা হয়, তারাও বলেন যে এদের একটু সময় দিতে হবে, সেই সময়টা অন্তত পুনর্গঠন করার জন্য, একটা মোটামুটি স্টেজ আনার জন্য। এখন ধরেন এই দীর্ঘদিন 16টি বছর, 16 ঠিক না, প্রায় 18 বছর, এই 18 বছর দেশটা ছিল একেবারে একটা ডাস্টবিনের ভাগারে পরিণত হয়ে গেছিল। এটাকে ক্লিন করতে হইলে সেই রকমভাবে করতে হবে। এখন হঠাৎ যদি আর একটা রাজনৈতিক দল আসবে তো অবশ্যই তারা যখন আসবে তখন তাদের জন্য সমস্যা যে তাদের বিরোধিতা করার জন্য সুযোগ থাকবে বেশি, আর এখন বিরোধিতা করার জন্য সুযোগটা কম। এই জন্য যে সবাই জানেন জনরা হলো নিরপেক্ষ, এই নিরপেক্ষরা যেই ভালো ভালো কাজগুলি করবে। আপনি দেখেন, আমরা তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটা সময় গর্ব করতাম, আমরা এরশাদ বিরোধী আন্দোলনও করেছি। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে মানুষ তৈরি হইতো, ব্রিলিয়ান্ট মানুষগুলি তৈরি হইতো, এবং সবাই প্রত্যাশাও করে যে সকল ইউনিভার্সিটিগুলি থেকে দেশের সেরা সেরা মানুষগুলি তৈরি হবে। সেই ঢাকা ইউনিভার্সিটি কি ছিল, গণ রুম নামে একটা রুম ছিল। তারপরে রাত্রি 2টা পর্যন্ত তাদেরকে ট্রেনিং দেওয়া হয়তো যে কিভাবে বড় ভাইদেরকে সেইভাবে রেসপেক্ট করতে হয়। ওই দিন গতকালকে দেখলাম যে একটা পত্রিকায় টেবিলের ডাইনিং টেবিলের ছবি দিয়েছে যে এখন ছাত্ররা ভালো খায়। এই যে একটা অস্বাভাবিকতা ছিল, সেই ঢাকা ইউনিভার্সিটি দেখেন বন্যা, এখন যেই আমরা আলোচনা করছি সেই বন্যার জন্য সেই ঢাকা ইউনিভার্সিটির মানুষের ঢল নেমে গেছে, কে কিভাবে সহযোগিতা করবে, তার যেটুকু যার সামর্থ্য আছে সেইখানে সব উপচায় পড়তেছে, ওদেরকে বিশ্বাস করতেছে, এই স্টুডেন্টদের বিশ্বাস করতেছে। তার কারণে এর মধ্যেই তারা বিশ্বাস অর্জন করছে, দেশের মানুষের, সমাজের সকল কিছুর বিশ্বাস অর্জন করছে। এই জন্য ওইখানে সব মানুষ গাড়ির লাইন ধরে গেছে, মানুষের লাইন ধরছে। একজন দেখলাম একটা মাটির ব্যাংক নিয়ে আসছে, তার মায়ের রেখে যাওয়া, 4-5 বছর আগে তার মা মারা গেছেন, ওই ভদ্রলোক বাইরে থাকেন, উনি ব্যাংকটা নিয়ে আসছেন যে আমার মায়ের এই রক্ষিত এই ভিতরে যা আছে সেইগুলি আমি দান করতে চাই। ওনার সামনে ভেঙে ফেললেন, ওইখানে প্রচুর টাকা বের হইল। এই যে মানুষের বিশ্বাসটা, এই বিশ্বাসটা ফিরে আসছে, এই স্টুডেন্টদের উপরে ফিরে আসছে। তো এখন এইগুলি নিয়ে দেশের যেই সমস্ত বিষয়গুলি এই ডক্টর ইউনূস সাহেব উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, হোল হার্টেডলি উনি করে যাচ্ছেন, এবং উনিও তো চাইবেন যে ওনার সময়ে এত সারা পৃথিবীতে ওনাকে নিয়ে এত কথা বলেন, এই মানুষটা আমি যদি একটা ভালো কিছু না করে যেতে পারি এই স্বল্প সময়ের ভিতরে, যেইটুকু সময় আমি পাই সেইগুলির ভিতরে অন্তত রাষ্ট্র একটা ভালো কিছুর উপর দাঁড় করিয়ে যদি দিতে পারি, তাহলে রাষ্ট্রের মতো চলবে, ডেমোক্রেসি ওয়েতে চলবে। এইখানে খুন খারাপি, মারামারি, যেইখানে ইচ্ছা সেইখানে কথা হবে না, যার উপরে তার উপরে চাপিয়ে দিবে না। এই যে মানুষ
বাক স্বাধীনতাহীনতা ছিল, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না, কিছু লোক আসলো অলিগার্ক, তারা বিজনেস করে যেতেন, তারা ব্যাংক লুট করে যেতেন, সাধারণ ব্যবসায়ীরা কোনো লোন পাইতেন না, ব্যাংক থেকে লোন পাইতেন না, তারা কিভাবে করবেন? অথচ ব্যবসায়ীরা হলো পৃথিবী গড়তেছে ব্যবসায়ীরা, তারা এমপ্লয়ার তৈরি করে, তারা ইন্ডাস্ট্রি তৈরি করে, নতুন নতুন যেই সমস্ত প্রোডাক্টগুলি আসে, যেই সমস্ত টেকনোলজি আছে তা মানুষের হাতে পৌঁছায় দেয়, এগুলি ব্যবসায়ীদের দায়িত্বই থাকে। এখন এইগুলি যদি না সুযোগ পায় তাহলে কি করবে? সেই সুযোগ অবশ্যই দেওয়া উচিত। দেওয়া উচিত। এখন রাষ্ট্র গড়ার জন্য তাদেরকে কিছুটা সময় দেওয়া উচিত। আমি আপনার কাছে আবার আসবো। এটিও তাজ রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ, তিনি একটি বিষয় উল্লেখ করেছেন। আমি এসে আপনাকে বলতে চাই যে ছাত্র জনতার যে আত্মত্যাগ, যে যার মাধ্যমে এই যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি যদি পূরণ না করতে পারে, এটি একটি শেষ সুযোগ। তাহলে যদি আমরা সেটি ব্যবহার করতে না পারি, জাতি হিসেবে আমরা পরাজিত হব। মাননীয় প্রধান উপদেষ্টা এরকম একটি কথা বলেছেন। আপনি মনে করেন যে পরাজয়ের সেই সুযোগ আছে কি? ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক দর্শক শ্রোতা সবাইকে সালামি শুভেচ্ছা। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কি ওনারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে? করে নাই। ছাত্র জনতার মাধ্যমে একটা সরকার চলে গেছে এই দেশ থেকে, ফেল হয়েছে, পরে মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা পালন করার জন্য। তাড়াহুড়া করলে কি আমরা আবার পথ হারাবো? আমার তো মনে হয় 93 জোটের রূপরেখা ওনারা রাজনৈতিক দলগুলো যেটা করেছিল সেই 3 জোটরূপরেখা বাস্তবায়ন হয়নি। 111 গভর্নমেন্ট আসলো, যে ফরম্যাট করা হয়েছিল সেই ফরম্যাটে ছিল না। এখন আবার একটা তৈরি হলো, আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারকে সরিয়ে দেওয়া হলো। আমরা রাজনৈতিক দলগুলো যদি তাড়াহুড়া করি, ইউনিসেফ যেটা বলেছেন তার আংশিক কিন্তু সত্য বলেছেন। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই তাদের, তারা কারোর কোনো দল থেকে বসে নাই গিয়ে। যাদের ভিতরে একটা মতাদর্শ থাকতে পারে সেটা রিলিভেন্ট, বাট সব যার যার অবস্থানে কিন্তু দে আর দি ক্লাস 1 পিপল। ডক্টর ইউনূস যাকে হেডেড করে রেখেছি, অর্থনৈতিক বঙ্গর পরিস্থিতিতে সারা দুনিয়ার সাথে উনি যোগাযোগ করছেন, টাকা নেওয়ার জন্য চাচ্ছেন, কিন্তু ওরা বলতেছে আপনারা কতদিন আছেন? উনি বলেছেন কতদিন আপনারা আছেন, এই টাকাটা যে আমরা দিব কীভাবে মিসম্যানেজমেন্ট হবে। আপনার রিফর্মগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট রিফর্ম দেখেন। 15 অ্যামেন্ডমেন্টে আমি একটু আগে দেখলাম আমার এখানে আর্কাইভ থেকে, যে 15 অ্যামেন্ডমেন্টে কী পরিমাণ চেঞ্জিং হলো। আপনি সংবিধানে যে চেঞ্জ করে কেয়ারটেকার কনসেপ্টটা আপনার 2011-30 জুন বাতিল করে দিলেন সংসদে, তখন নির্বাচন চলে গেল, একটা পলিটিক্যাল পার্টির আন্ডার ইলেকশনটা হবে, এটা কিন্তু এই সব রাজনৈতিক দলের কখনোই ছিল না। ইলেকশন কমিশনটা একটা যে পলিটিক্যাল পার্টি রাষ্ট্র ক্ষমতায় থাকে ফুললি তার দখলে থাকে। আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমাদের নির্বাচন কমিশন রিফর্ম করতে হবে। আমি মনে করি প্রশাসনিক সংস্কার, বিএনপি মহাসচিব বলেছেন প্রশাসনিক সংস্কার, পুলিশ নিয়োগ, পুলিশ প্রমোশন, এগুলো করতে হবে, এই সরকার থাকা অবস্থায় করা উচিত। জুডিশিয়াল রিফর্ম, পলিটিক্যাল পার্টি কোনো জুডিশিয়াল হাত দিবে না, ইন্ডিপেন্ডেন্ট বডি করে যান, এই ইন্ডিপেন্ডেন্ট বডি পিক করবে কাকে করা হবে, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া মেধার ভিত্তিতে এদেরকে রিক্রুট করতে হবে। আপনি নির্বাচিত সরকার যদি ব্যর্থ হয় কখন? যখন কোনো পলিটিক্যাল পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসে। আমাদের দলও ছিল, বিএনপি ছিল অনেকবার, আওয়ামী লীগও ছিল। পলিটিক্যাল পার্টির যে জিনিসগুলো চিন্তা থাকে মাথায়, যে আমার দলের অ্যাফিলিয়েটেড কারা আছে তাদেরকে এই জায়গায় বসাতে হবে। ইট ইজ এ কালচার অফ আওয়ার কান্ট্রি। এইটা করার কারণে আজকে আওয়ামী লীগের নেতারা বাগতেছে কেন, দেশ ছেড়ে পালাচ্ছে কেন? এই দেশ তাদের, ভুল করেছে বিচার হবে, শাস্তি হবে। রাজনীতিবিদ, আপনি ক্ষমতার পালাবদলে আপনাকে জেলে যেতে হবে, এটার জন্য প্রস্তুতি থাকতে হতে পারে। আপনি পালাচ্ছেন কেন? 90-এর পরে তো হুসাইন মোহাম্মদ এরশাদকে বলা হয়েছিল এই দেশ থেকে চলে যান। হুসাইন মোহাম্মদ বলছেন এই দেশ আমার, আমি পালাবো কেন, এই দেশে থাকবো। এই দেশে থেকে 6 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় বাইরে, জেল থেকে বের হয়ে উনি কিন্তু সংসদে গিয়েছেন। সংসদে জেলের ভিতরে থাকা অবস্থায় 2বারকে 5টি সিটে নির্বাচিত হয়েছিলেন। এখন আপনারা পালাচ্ছেন কেন? জেলে যান নাই মহাত্মা গান্ধী, মানে অহিংস নেতা? নেলসন ম্যান্ডেলা জেলে যান নাই? শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যান নাই জেলে? আপনারা পালাচ্ছেন কেন? সবাই পালানো শুরু করছেন। রাজনৈতিক দল, আপনি ক্ষমতায় থাকবেন, ভুলটা করবেন, তখন পালাতে হবে। এই ভুলের প্রয়োজনটা কি? আপনার এই টকশোতে আজকে কয়েকটা লিঙ্ক একজন আমাকে পাঠাচ্ছে, আপনি সেই ব্যক্তি বসা, আমার পাশে আমার ডিয়ার রবিউল ভাই বসা। আমরা বলেছিলাম, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন বিএনপি কি আন্দোলনে বাধা দিচ্ছে সরকার? আমি বলছিলাম নিশ্চয়ই বাধা দিচ্ছে, কারণ রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ছিল। আমি বলছিলাম মির্জা ফখরুল সাহেবকে রাতে 3টায় কেন ধরে নিতে হবে ডিবির হারুনকে? মির্জা ফখরুল সাহেব তো দিনে ছিলেন পার্টি অফিসের সামনে, ওইখান থেকে ওনাকে চা খাওয়ার দাওয়াত নিয়ে তো গ্রেফতার করা যেত। এই পুলিশকে অতি উৎসাহী করেছেন আপনি পলিটিক্যাল রিক্রুট দিয়ে।
জুডিশিয়ালকে আপনার ইচ্ছা মতো করেছেন। বিচারপতি আপিলের ডিভিশনের যিনি চেম্বার জাজ প্রধান ছিলেন উনি বলেছেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার এই এনকোয়ারির চেয়ারে বসে যদি আমাদের এখানে পার্সিয়ালিটি করেন, আমাকে টাইম বেশি দেন, রবিউল ভাইয়ের কম দেন, রবিউল ভাইয়ের বেশি দেন, আমার কম দেন, ওর বেশি দেন, তাহলে তো আপনি আর এনকোয়ারির জায়গায় থাকলেন না। এই জিনিসগুলো বন্ধ করতে হলে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সময় দিতে হবে। যেটা জামাতের আমির বলেছেন শফিক সাহেব, যে ওনাদেরকে কেউ বসায় নাই জোর করে, ওনারা বসে নাই, ওনাদেরকে বসানো হয়েছে। আমাদের এই বেসিক রিফর্মগুলো যদি না করতে হয় পরে পলিটিক্যাল পার্টিগুলো আবার স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। ওনার কথার সাথে কিন্তু আমি একমত। যাত্রীবাড়ি বলেছে এদেরকে সময় দেওয়া উচিত, বিএনপি মহাসচিবও বলছেন। আমরা শুধু জানতে চাচ্ছি যে রিফর্মটা আপনারা কোন কোন সেক্টরে হাত দিচ্ছেন। ইলেকশন কমিশন বলেছেন ইট ইজ এ ম্যান্ডেটারি, ইট ইজ এ প্যারামাউন্ট, আপনাকে ইলেকশন কমিশন রিফর্ম করতেই হবে। ভারতের গত নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছে যে ইলেকশন কমিশন গঠন করতে পারবেন না চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার এন্ড অপোজিশন লিডার ছাড়া ইলেকশন কমিশন গঠন হবে না। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এরকম একটা কনসেপ্টকে তৈরি করা। কোনো ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক সরকারকে গঠন করতে পারবে না। 3 জন, প্রয়োজন যদি আরেকজন অ্যাড করেন না, অসুবিধা নেই। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, এদেশের একটা রক্তপাতহীন অবস্থান থেকে তারা কিন্তু এই দেশকে রক্ষা করেছে। যদি ওই দিন সাবেক প্রধানমন্ত্রীর কথা শুনে রাস্তায় নেমে যেত, গুলাগুলি হতো, এই দেশে সিভিল ওয়ার হতো, এই দেশে একটা সিরিয়া বানানো হতো। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের এখনও কিন্তু ডেঞ্জার্স, আমরা কিন্তু ইন্টারিম পিরিয়ডে বাংলাদেশে খুব একটা ক্রিটিক্যাল মুভমেন্টে যাচ্ছি। আজকে আনসার যা করেছে সচিবালয়ে গিয়ে, সেদিন এইচএসসি স্টুডেন্ট যারা পরীক্ষার্থী তারাকে বলছে পরীক্ষা বাতিল করো, দরজার লোক তারা গেটের তালা দিয়ে দিচ্ছে, সচিবালয় তালা দিয়ে দিচ্ছে, প্রতিদিন আন্দোলন হচ্ছে। ওইদিকে গিয়ে দেখবেন আপনি, আমি গিয়েছিলাম। কেন এটা এতদিন আপনার 16-17 বছর বৈষম্য ছিল, ওয়েট করেন, লিখিত দেন, তাদেরকে কাজ করার সুযোগ দেন। আপনি 16 দিনের গভর্নমেন্টকে যদি এখন আলটিমেটাম দেওয়া শুরু করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আবার পিছিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে। আপনাকে একটা কথা মনে রাখবেন, এই 111 গভর্নমেন্ট এসে কিন্তু বিরাজনীতিকরণ একটা চেষ্টা করেছিল, তার মধ্যে থেকে একটা ভালো কাজ করে গিয়েছে, সেটা হলো এনআইডি কার্ডে গিয়ে এই 111 গভর্নমেন্ট করে গিয়েছিল, যার সুফল বাংলাদেশের মানুষ ঘরে ঘরে পাচ্ছে। ওনারা রাজনীতিবিদদের বিরাজনীতি করার চিন্তা করবেন না। আমরা মনে করি ওনারা যে কনস্টিটিউশনাল রিফর্ম এগুলাতে ওনারা থাকা অবস্থায় করলে আমরা সব রাজনৈতিক দল ওনাদেরকে সমর্থন দেওয়া উচিত। ফার্স্ট দি ইলেকশন কমিশন, জুডিশিয়াল রিফর্ম, প্রশাসনিক রিফর্ম, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানগুলোকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট করার জন্য যা যা করার ওনারা কাজ করতে হবে। ব্যাঙ্কগুলোতে বোর্ডের ডাইরেক্টরের জন্য আর কেউ পার্সোনাল ফ্যামিলি থেকে 4 জন না বসাইতে পারে। এগুলোর জন্য ওনাদের সুযোগ দিলে আমি মনে করি আমাদের দেশের ভঙ্গুর অর্থনীতি। আজকে একটা পত্রিকা আমি দেখলাম পরে, গত বিদায় বছরে জানেন আমরা 3.36 বিলিয়ন পেমেন্ট দিয়েছে এই সরকার যাওয়ার আগে। 25-26-এ 5.2 বিলিয়ন আমাদেরকে ফরেন লোনের পেমেন্ট দিতে হবে। এই টাকাটা আসবে কোথা থেকে? ডক্টর ইউনূস সাহেব বলছেন, ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমাদের যে লোনটা IMF দিয়েছে তার থেকে আরও 4 বিলিয়ন এক্সট্রা আমাদের দিতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে 1 বিলিয়ন চেয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চেয়েছেন, IMF-এর কাছে চেয়েছেন। এই টাকাটা না দিলে আমাদের ইমার্জেন্সি যে পেমেন্টগুলো 3 মাসের আমাদের ফরেন রিজার্ভ আছে এখন, 3 মাস পরে কিন্তু আমরা যদি এটা না হয় তাহলে আমাদের দেশ কোন দিকে? আমরা ডিফল্টার কান্ট্রি হয়ে যাব। আর ডিফল্টার কান্ট্রি হলে আপনার ব্যাংকের এলসিগুলো কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু রিসিভ করবে না। সুতরাং আমাদের সবার এই দেশটা, আপনার এখানা আমার এখানা, আমরা যারা আছি এই দেশটা আমাদের সকলের, রাজনীতির উর্তে দেশের চিন্তাটা করে দেশটাকে রক্ষা করার জন্য সবাই যদি একমত হই আমরা, তাহলে এই দেশটাকে রক্ষা করা যাবে। আদারওয়াইজ আমাদের জন্য আগামীতে খুব ভয়ঙ্কর অবস্থা। একটু তাজ রহমান, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম। রবিউল ভাই, আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই, আমাদের শিরোনাম যেটি বন্যার দায় এবং করণীয়। আপনি জানেন যে বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এটি হয় আমাদের বাংলাদেশে, আসলে দুর্যোগ প্রবণ এলাকায় হয়, কিন্তু এবারের বন্যার বিষয়টি একটি ভিন্ন প্রেক্ষাপটে। বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ সমস্ত গেট খুলে দিয়েছে এবং পানি চলে এসে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। আপনার কি মনে হয় যেটা? না, বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এবার দুর্যোগটা মানে প্রাকৃতিক দুর্যোগ বলার সুযোগ নেই। এবার যে দুর্যোগ, আপনি দেখুন অসময়ে বন্যা, এই কথাটা প্রায় হচ্ছে। হাওড়া অঞ্চলে হয়েছে, এর আগে বলছি আমরা, কারণ আমাদের সিলেটের হাওড়া অঞ্চল বলেন, তিস্তা অববাহিকা বলেন, মেঘনা অববাহিকা বলেন, সেই সমস্ত জায়গায় তো মানে অসময়ে বন্যা হচ্ছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের আন্তঃসীমান্ত যে নদীগুলি আছে, সেই আন্তঃসীমান্ত নদীগুলি কিভাবে ব্যবস্থাপনা হবে তার পানি, তার জন্য একটা যৌথ নদী কমিশন আছে ভারত এবং বাংলাদেশের উদ্যোগে, সেটা ফাংশন করছে না। ভারত সেই যৌথ নদী কমিশনের যে বিধিবিধান আছে তা মানছে না, সে একতরফাভাবে তার মতো করে করছে। অর্থাৎ আন্তঃসীমান্ত নদীগুলির পানির পরিমাণ বা বর্ষা কী পরিমাণ হতে পারে
তাতে কি পরিমাণ পানি আসতে পারে, সেই পানি ব্যবস্থাপনা উভয় দেশের স্বার্থে কিভাবে ব্যবহার হয়, উভয় দেশকে আবার কিভাবে নিরাপদ রাখা যায়, তাই তো বন্টনের একটা সুষম ব্যবস্থাপনা হবে যৌথ নদী কমিশন থেকে। সেখানে ভারত কোনো মনোযোগী নেই, এবং আমাদের 15 বছরের যে সরকারটা ছিল সে কোনো বার্গেনিং করতে সক্ষম হয় নাই। ভারত ইচ্ছা মতো ড্যাম দিয়েছে, বাঁধ দিয়েছে, এবং সে শুষ্ক মৌসুমে বাদ দিয়ে পানি তার প্রয়োজনে ব্যবহার করছে। যখন পানি বাড়ছে, যখন তার প্রয়োজন পানি যখন তার জন্য বিপজ্জনক হচ্ছে, বাঁধগুলি খুলে দিচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে, বাঁধগুলি খুলে দেওয়ার সময় সে ন্যূনতম অবগতও করছে না। এটা কিন্তু একটা মানবতা বিরোধী অপরাধের মতো, এটা ছোট অপরাধ না, এটা ভুলের বিষয় না। প্রধান উপদেষ্টা ভারতের রাষ্ট্রদূতকে ডেকেছেন, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন লেম এক্সকিউজ, এটা কোনো কারণ মানে মানে এটা তো প্রমাণিত হয় যে তারা এটা ইচ্ছাকৃত করেছে, এটা কোনো জবাব হতে পারে না যে বাঁধগুলি আপনা আপনি খুলে গেল। এখানে আমি বলতে চাচ্ছি যে এই বন্যাটি ভারতের অবহেলা বলতে পারেন বা উদ্দেশ্যপ্রণীতভাবে সে করেছে, এ দায় সে এড়াতে পারবে না। বাংলাদেশের মানুষ তাই বিশ্বাস করছে, সেটাই বিশ্বাস করছে বাংলাদেশের মানুষ। তারপর আপনি যদি দেখেন আমাদের আভ্যন্তরীণ জায়গায় আসেন, আমাদের আভ্যন্তরীণ কিছু কারণ আছে। আমাদের আবহাওয়া অধিদপ্তর রাডার টকেজও আমরা আবার উন্নয়ন করেছি। আপনি দুর্যোগ মোকাবেলার জন্য ন্যূনতম প্রোটেকশন রাখেন না, আপনি উন্নয়নের জোয়ার বইয়েছেন, এগুলো সরকার বলছে। এখন আমাদের নদী নালা খাল বিল হাওড় বাওড় যেগুলি আছে সেগুলি তো বৃষ্টির পানি ধারণ বা ঢলের পানি ধারণ করবে, তার একটা সক্ষমতা ন্যাচারালি ছিল, সেগুলো আবার দখলও হয়েছে, যত্রতত্র দখল হয়েছে, ভরাট হয়েছে। ডিসিদের দিয়ে একটা তালিকা করেছিল এই সরকার শেষ মুহূর্তে, নদী শাসনের সাথে যারা জড়িত তাদের সেই সংস্থা দ্বারা 56,000 দখলকারী পাওয়া গেছে যে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমি কিন্তু ডিসিদের রিপোর্ট বলছি। তো এটা হলো জরাজীর্ণ আভ্যন্তরীণ ব্যবস্থা। পার্শ্ববর্তী দেশের আবার ধরেন অবহেলা বলেন আর ধরেন বলেন, যেটাকে বলা হয় দায়িত্ব জ্ঞানহীনতা বলেন, সেই জায়গা এবার এই বন্যার মূল কারণ। এবং আমি বলতে চাই যে এটি ভারত যেভাবে করেছে সেটি একটা উজানের দেশ আর ভাটির দেশের যে মানে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক থাকা উচিত, একটা বন্ধুপ্রতিম দেশের মধ্যে যে সম্পর্ক থাকা উচিত, তার বিশ্বাসঘাতকতা ভারত করেছে, তার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে ভারত, এবং এই বন্যা সৃষ্টির দায় ভারতকে নিতে হবে। এখন কথাটা হচ্ছে যে আমরা এই যৌথ নদী কমিশন এবং ভারতের সাথে যে আন্তঃসীমান্ত নদীগুলি আছে সেইটা ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা আনা দরকার। যদি ভারত এই ন্যায্যতার ভিত্তিতে পানির বন্টন এবং আমাদের যে হিস্সা সেটা বুঝে না দেয়, তাহলে তার বিকল্প ব্যবস্থাও আছে। যেমন তিস্তা নিয়ে আমরা এগোচ্ছিলাম, চীন প্রস্তাব দিচ্ছিল, সরকার নতজানু নীতির কারণে অথবা ভারতের আনুকূল্য পেয়ে ক্ষমতায় থাকার কারণে সেখানকে আবার ভারতকে ইন করিয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন যে ভারত এখানে একটা সমীক্ষা করবে, তারপর তিস্তাতে ভারতকে ইন করানো যায় কিনা ভারত সেটা বিবেচনা করবে। প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলেছেন চীন এবং ভারতের এই জায়গায় আমি ভারতকে সমর্থন দিব। এখন আপনি যদি নিজেই, যিনি পানি দেন না তাকে যদি আবার পানির থেকে বা পানির দুর্ঘটনা থেকে, পানির ভয়াবহতা থেকে বাঁচার জন্য আবার দায়িত্ব দেন, তো এটা কোন ধরনের আপনার অজ্ঞতা বলবেন, কোন ধরনের দেউলিয়াত্ব বলবেন, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল? নিশ্চয়ই আপনি এই জায়গাটা তো আর দ্বিমত করতে পারবেন না। প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছিল, বন্যা নাকি খুব উপকারী, এতে মাটি নাকি উর্বর হয়। এখন প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন প্রধান নির্বাহী, সরকার প্রধান, তিনি যখন বন্যার উপকারিতা খোঁজেন আর বন্যা মধ্যে কল্যাণ খোঁজেন, তাহলে যৌথ নদী কমিশন ভারতের সাথে বার্গেনিং করবে, তা আপনি আশা করেন কি করে? অর্থাৎ আমাদের একটা নতজানু পররাষ্ট্রনীতি, আমাদের ধরেন নিজেদের অধিকারের ব্যাপারে সোচ্চার না হওয়ার দুর্বলতা, এবং ভারতের একতরফা আধিপত্য বিস্তারের যে মানসিকতা, সেটাও এই নদী ব্যবস্থাপনা বা ধরেন পানি ব্যবস্থাপনার অন্তরায়, এবং তার থেকে আমরা ক্রমান্বয়ে কিন্তু বঞ্চিত হচ্ছে, সাফার করছি। যার জন্য আমি বলবো যে এবারে যে বন্যা, সেই বন্যা সত্যিকার অর্থে আপনি প্রাকৃতিক দুর্যোগ বলতে পারবেন না, এটা মানুষ সৃষ্টি বন্যা। রবিউল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন আনোয়ার ভাই, যেটি রবিউল ভাই বললেন যে এবারের বন্যাকে আসলে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না, মনুষ্য সৃষ্ট বন্যা, এবং এর দায় প্রতিবেশী দেশ ভারত এড়াতে পারে না। আপনার কি মনে হয়? ধন্যবাদ। এটা রবিউল ভাই যেটা বলছেন এটা আসলে প্রকৃত সত্যি কথা। শুধু সত্যি কথা না, এর সাথে আরও অনেক লিঙ্কও আছে। পৃথিবী তৈরি হয়েছে মানুষ সৃষ্টির বহু পূর্বে। সারা পৃথিবীতেই ন্যাচারালি সিস্টেমটা আছে। এই ভূখণ্ডগুলিকে ভাগ করেছে মানুষ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে। তারপরে কি হয়েছে, এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের বিরোধ, কাকে কে দাবিয়ে রাখবে, কাকে কে কত কষ্ট দেবে, ঝামেলায় ফেলবে, এইরকম আছে। আবার পাশাপাশি রাষ্ট্র একের সাথে আরেকজনের সুসম্পর্ক আছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলি একে অন্যের সাথে খুব ভালো সম্পর্ক আছে। পাশাপাশি বিশাল দুইটি দেশ, কানাডা আমেরিকা,
তারাও ভালোই আছে। কিন্তু আমাদের মাঝখানে ভারত বলা হয় যে ভারত বেষ্টিত আমরা, অ্যাকচুয়ালি ভারত বেষ্টিত আমরা না, ভারতই চারিদিকে শত্রু দ্বারা বেষ্টিত। ভারতের একটা দেশ নাই পাশের দেশ যার সাথে সুসম্পর্ক আছে, তার ভিতরে ওই পারে পাকিস্তান পশ্চিম দিকে আর পূর্ব পাশে হলো বাংলাদেশ, এই দুইটা হলো তার চরম শত্রু জনগণ। এই এতদিন যে গভর্নমেন্ট ছিল 16 বছর, তারা ছিলেন তার মিত্র। তারা মিত্র হলো যে এইখান দিয়ে কিভাবে করিডোর করবে, এইখান দিয়ে কিভাবে ট্রানজিট করবে, এইখান দিয়ে তার বিভিন্ন পরিবহন পাঠাবে, এখান দিয়ে তার বিভিন্ন প্রোডাক্টগুলি বাংলাদেশে পাঠাবে, এই ছিল তার টার্গেট। কিন্তু বাংলাদেশের সাথে কখনোই বাণিজ্য বলেন, প্রাকৃতিক বিষয়গুলিকে বলেন, সাগর বলেন, নদী বলেন, কোনোটারই সে আমাদেরকে সহযোগিতা করে নাই। ফারাক্কা বাঁধ দিয়ে এমনিই তো আমাদের শুকিয়ে মারে। যেই ফারাক্কা বাঁধের প্রধান মানে পানির উৎসই হলো ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গা দিয়ে আমাদের এইখানে পদ্মা নদীতে আসে, এবং চারিদিকে এই কৃষি প্রধান দেশ, এইখানে মানে এই সবুজের যেই ছড়ি সারা পৃথিবীর মধ্যে, এই সমস্ত হিমালয় মাউন্টেনের এই পানির পথটাই হলো এইখান দিয়ে, সব নদীগুলি এইখান দিয়ে যাচ্ছে। সেইগুলি তিস্তা বাদ দিছে, তিস্তার আগে প্রায় 8-10টা বাদ দিয়ে দিছে তারা বিভিন্ন জায়গাতে ড্যাম করে করে। আর ড্যাম তো জানেন পানি এক জায়গায় স্থির থাকলে সেইগুলি ওই গরমের সময় যখন পানির দরকার হয় তখন স্টিম হইয়া আকাশে উঠে যায়, মেঘ হইয়া জলীয় বাষ্প হয়ে মেঘ হয়ে যায়। বেশিরভাগ পানিটাও ঠিকভাবে বাদ দিলে এটা হয়। আবার যখন ফ্লু থাকে তখন কিন্তু আমাদের সরকারগুলো এই বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারে না। আমাদের সরকার ওই যে বলা হলো যে সে নতজানু সরকার, সে ক্ষমতায় টিকে থাকার জন্য সব কিছু দিয়ে দিতে পারে। এমন কথা বলছে যে আমি ভারতকে যা দিয়েছি তা সারা জীবন বনে রাখতে পারবে। আমি আবার চাওয়ার অভ্যাস আমার কম, সে চায় না। আমাদের এই তিস্তা চুক্তি কতদিন হবে, অনেক দিন ধরেই আমরা শুনতেছি। বাংলাদেশের বয়স তো 53 বছর, আওয়ামী লীগের ক্ষমতা ছিল 15 বছর, তার আগেই বা কি হলো? না, আওয়ামী লীগের 15 বছর ছিল না তো, তার আগে আওয়ামী লীগের ছিল 75 পর্যন্ত ছিল স্বাধীনের। বাকিটা ছিল তার সহযোগী এরশাদ সরকার ছিল, তারই সহযোগী। সেই এরশাদ সাহেবের সাথে আসার পরও তার ওয়েলকাম জানাইছে এবং তার সাথে নির্বাচন খেলছে। 9 বছর ছিল তারা। আপনার এছাড়া বিএনপি ছিল, এটাও বলেন না, বিএনপি কত বছর ছিল সেটা বলেন। বিএনপি ছিল অ্যাকচুয়ালি জিয়া রহমান 75-এর পরে যখন জিয়া রহমান আসে 3 থেকে 4 বছরের মতো সে ছিল। বাদ বাকি সময় 10 বছর ছিল খালেদা জিয়ার বিএনপি, এই 14 বছর বা 15 বছর। আর বাদ বাকিগুলিতে 53 বছরের পরে তারাই ছিলেন। এই যে তারা থাকার পরে একটা গভর্নমেন্ট যদি দীর্ঘ 16 বছর থাকে, তাহলে 16 বছরে তো অনেক প্রবলেমগুলি সলভ করে যেতে পারে। তার যদি ইচ্ছা থাকতো, সে বলছেন যে আমি এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আমি এখানে বঙ্গবন্ধুর কন্যা, আমার তার যত রকমের কথা আছে সেইগুলি বলে গেছে। কিন্তু কি করছে, দেশটাকে ভঙ্গুর করে ফেলছে, দেশটাকে দুর্নীতি ভিতরে মানে শীর্ষে নিয়ে গেছিল। সে যখন 96 সালে ক্ষমতায় আসছে, যখন 2001 সালে ক্ষমতা ছেড়ে দেয়, তখন কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এই বাংলাদেশ। আবার এখনো সেইভাবে করে গেছে, যার জন্য আমাদের এই যে 3 দিকে বন্যার কথা বলেন, যেটাই বলেন, যেটা রবিউল ভাই বললেন যে এইগুলিকে তারা পানি ছেড়ে দিবে বা পানি আটকিয়ে রাখবে, এই বিষয়গুলি একটা কপারেশন থাকে। পার্শ্ববর্তী দেশ হিসাবে তারা বলতেছেন, আমাদের মানে একজন ওই যে কি বলেন ফরেন মিনিস্টার, সে বলছিলেন যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর থেকে মধুর সম্পর্ক তো আর পৃথিবীতে নাই। এখন স্ত্রীও যেখানে আছে, স্বামীও সেখানে আছে তার ভাষায়। তারপরও আমাদের তো আর বাংলাদেশের জন্য এই 16 বছরে তেমন কিছু করে যান নাই ওনারা। এই যে করে না যাওয়ার, এইটা হলো সবচেয়ে বড় আমাদের মানে অসুবিধার ব্যাপার। আরেকটা ব্যাপার আমি এর আগেই বলতাম, ওই যে শুরু থেকে বলে গেছিলেন আপনি, ওই বিষয়টা একটু আলোকপাত করি। সেটা হলো যে বিভিন্ন জনকে এখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে। কিছু দাবি দাওয়া যারা করতেছেন তারা নিম্ন শ্রেণীর সরকারি কর্মকর্তা হইতে পারেন অথবা সাধারণ মানুষ হইতে পারেন। নজরুলের একটা বিখ্যাত কবিতার অংশ আছে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই 2 ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায় নিকো বাচ্চা, কুচি পেটে তার জলে আগুন।
যে পাবার জন্য, সংসার চালানোর জন্য, খাবার জন্য এই রকম উদ্গ্রীব থাকে। আপনি দেখবেন যারা রোজা থাকেন, সন্ধ্যার ইফতারের সময় মনে হয় যে পৃথিবীর সব কিছুই আমি খেয়ে ফেলি, যা সামনে পাই তাই খেয়ে ফেলি। তখন এরা এই 16 বছরে একটা রিকশালাও কথা বলতে পারেন নাই। কেউ এমনভাবে ছিলেন যার জন্য অনেকের ভিতরেই এটা আসছে যে আমরা এই গভর্নমেন্টের সময় কিছু পাবো, এই কথাটা করতে পারবো। কিন্তু মুশকিল হয়েছে যে এই গভর্নমেন্টকে বুঝার জন্য যারা গভর্নমেন্টের সমালোচনা করে তারা কিন্তু সাধারণ মানুষ না, তারা ওই অসাধারণরা এক সময় আওয়ামী লীগকেও সাপোর্ট করে গেছে, আবার এই অসাধারণরা এখনো আবার সেই রকমই ভাবে করতেছে। আমি আপনার কাছে আবার আসবো একটু তাজ রহমান, যেটি নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে বন্যা পরিস্থিতির দায় এবং আমাদের করণীয় কি আপনার কি মনে হয়? তিস্তা ইন্ডিয়াকে বলল, বাংলাদেশ গভর্নমেন্ট প্রথম এটা করার জন্য, ইন্ডিয়া বললো না আমরা এটা করবো না। তখন গত সরকার যেটা গেল, সেই সরকার চায়নার সাথে ডিসকাশন হলো, চায়না এগ্রিড হলো, চায়না এগিয়ে আসলো করার জন্য। তখন ইন্ডিয়া সফরে গেল, তখন চায়না চলে আসতেছে, তো প্রধানমন্ত্রী যে সাবেক চলে গেলেন, ওনারা ইন্ডিয়া বলতেছে না আমরা করব। আমাদের একটা সভরেন কান্ট্রি, এটা সার্বভৌমত্ব দেশ, আমরা কি করব না করব সব ইন্ডিয়াকে বলে করতে হবে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের 5th লার্জেস্ট ল্যান্ড বর্ডার, আসাম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, আমাদের টোটাল বর্ডারটা হলো প্রায় 4096 কিলোমিটার। তারা ড্যাম তৈরি করে রাখে, যখন প্রয়োজন হয় তাদের ওগুলো তারা ধরে রাখে, যখন অ্যাক্সেস হয়ে যায় তখন আমাদের উপরে ঢেলে দেয়, আমরা যেতে মরে যাই। 2022-এ সিলেট, বৃহত্তর সিলেটের কী অবস্থা রবি ভাই শুরুতেই বলছিলেন, সিলেট হাওর অঞ্চল সহ গ্রাম অঞ্চল সব তলিয়ে গিয়েছিল। এবার তা হচ্ছে ফেনীতে, কুমিল্লাতে, চিরাঙ্গে হচ্ছে। মানে আমরা যেমন এমন একটা অবস্থায় আছি, দেশ আমাদের সার্বভৌমত্ব, কিন্তু আমরা তাবেদার রাষ্ট্র হিসেবে তাদের পরিণত হয়ে গিয়েছি। যা ইচ্ছা তা করছে, ইন্টারন্যাশনাল আইন কানুন নিয়ম অনেক কিছু আছে। আমি একটা বললাম যে বাদটাতে তারা স্টপ করে পানি ইলেকট্রিসিটি তৈরি করে মাত্র 3 মেগাওয়াট, দেখছেন আপনি নিশ্চয়। সেই 3 মেগাওয়াট পানির জায়গাতে অ্যাক্সেস হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে, এখন রাস্তা সমস্ত ফেনী সব চলে যাচ্ছে। কানাডার সাথে আমেরিকার সবচেয়ে দুনিয়ার মাঝে লংগেস্ট বর্ডার, 8891 কিলোমিটার। আমি একসময় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, পায়ে হেঁটে, নদী 2টা ডিভাইডেড, উইন্ডজার রিভার এইদিকে কানাডা, ওইদিকে ডেট্রয়েট সিটি। নিচে দিয়ে টানেলে যেতে পারবেন, উপরে দিয়ে যেতে পারবেন, পানিতেও যেতে পারবেন। ওইখানে ক্রস করে অনেক বিভিন্ন দেশের মানুষ কিন্তু কানাডা থেকে আমেরিকাতে ঢুকে, পুলিশ ধরে নিয়ে ওদেরকে অ্যাসাইলাম সিক করে গুলি করে মারে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ যাকে বলা হয় ভারত, আমাদের দেশ থেকে লোক যখন যায় গুলি করে মেরে ফেলে, তার দেশ থেকে যখন লোকগুলো আসে স্মাগলিং করে, ওদেরকে বাংলাদেশের বিজিবি কিন্তু গুলি করে মারে না, দরে দরে। যারা কি বিষয় যে পাকিস্তানের সাথে তাদের এত, আমি বলতে চাচ্ছি সেটাই, আমি পাকিস্তানের একটা মারলে পাকিস্তান 10টা মেরে ফেলে, সেই সীমান্তে চায়না তাদের ভিতরে ঢুকে 47 মনে আছে আপনার সোলজারকে মেরে নিয়ে 3 বছর আগে গেছিল, ওদের সাথে পারে না। আমাদের সাথে এত অত্যাচার, এত কেন সাধারণ আমাদের মানুষের সাথে এত ডাম তৈরি করে দেওয়া হয়, তাদের সব করে আমাদের দেশকে চলিয়ে দেওয়া হয়, পাখির মতো গুলি করে মানুষকে ফেলানিকে মেরে আপনার বর্ডারে তারেল ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের যে সরকার গেছে অভ্যুত্থানের মাধ্যমে, সেই সরকার দাবি করত যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সর্বকালের সবচেয়ে মানে সর্বোচ্চ পর্যায়ে, মানে হারমোনি টাইম, হানিমুন টাইমের মতো সর্বোচ্চ টাইম, কিন্তু এটা রেজাল্ট কিন্তু বাংলাদেশের মানুষ পায় নাই। ট্রেড ডিফিসিট আছে মোর দেন 12 বিলিয়ন, তারা সব আমাদের দেশে দেয়, আমরা কিছু দিতে হইলে এটার উপর ট্যারিফ বসায় দেয়। বন্ধুত্ব কিন্তু কখনো আপনার শক্তি কতটুকু বড়, আপনি কতটুকু, আমি কতটুকু, তা না, সমতার ভিত্তিতে বন্ধুত্ব হয়, ভাইস ভার্সা এটাকে বলা হয়। সেই জিনিসটা ভারতের পক্ষ থেকে আমরা পাচ্ছি না। আমাদের এই দেশটার উপরে আঞ্চলিক আন্তর্জাতিক চাপ, প্রেশার, ষড়যন্ত্র সবসময় ছিল, আছে, আগামীতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলো যত বেশি ডিভাইডেড হব, এই শক্তিগুলো আমাদের উপরে আক্রমণ করবে। আমাদের দেশ একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে, কারণ পার্লামেন্টারি সিস্টেমে ছিল প্রধানমন্ত্রী চলে যাবে, আর এক প্রধানমন্ত্রী আসবে, সেটা হয় নাই, নিত্যের বাইরে গিয়ে হচ্ছে, পালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। একটা গভর্নমেন্ট দেওয়া হয়েছে, সংবিধানের আলোকে পরে এটা দেখা যাবে কি করা। এখন ন্যাশনাল কনসেনসাস, আমাদের দেশ ঠিক থাকতে হবে। আমাদের রাজনীতি, বিশেষ করে আইন শৃঙ্খলা কিন্তু খুব অবনতি হচ্ছে। আজকে 9টা একে জাতির সামনে বলে যাচ্ছে, আমাকে একটা ফোন দিছে একটা নাম্বার থেকে, ফোন দিয়ে বলছে কোথায় আপনি? আমি বললাম কে আপনি? বলে আমার জানার প্রয়োজন নাই, কোথায় আছেন বলেন আমাকে। আমি বসা আমার কয়েকজন বন্ধুর সাথে, বলে কী কারণে? বলে যেখানে আসিস বল, তোরে কিন্তু ধরে নিয়ে যাব
তোর কাছে টাকা উদ্ধার করবো, টাকা দে আমাদেরকে। বলে ফোনটা কেটে দিল। আমি আর 2বার ব্যাক করলাম, কল, ফোন ধরে না। নাম্বারটা সেভ করলাম, আমার আরেক বন্ধু বিএনপিরই, উনি সাথে সাথে কল ব্যাক করলো, ওই নাম্বারে আর ধরেই না। কি পর্যায়ে চলে যাচ্ছে দেশ আপনি বলেন, কি পর্যায়ে আছি? আপনি, আমি, XYZ, নিরাপত্তা আগে দরকার, নাগরিক নিরাপত্তা। থানা ফাংশন করছে না, আনসার বাহিনী এয়ারপোর্ট থেকে সরে আসছে, সচিবালয় দখল করে বসে আছে, আন্দোলন করছে, আন্দোলন আছে। ঢাকা শহর তো এখন আন্দোলনের নগরী হয়ে গেছে, প্রতিদিন একটা আন্দোলন। এই সরকারটা তো পারবে না। পলিটিক্যাল গভর্নমেন্টটা যদি আমরা এদেরকে সমর্থন, সাপোর্ট না দেই, এই গভর্নমেন্ট কতটুকু সাকসেস হবে এটা ডেঞ্জারাস। আপনি বিশ্বাস করেন রিয়া ভাই, শেষ করে দিয়ে আপনাকে দিচ্ছি, আমাদের রাজনৈতিক দলরা রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে বেশি দেশের যদি চিন্তা করি, টিকানোর জন্য চিন্তা করি, তাহলে ঐক্যমতের ভিত্তিতে এই যে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা, চাঁদাবাজি, মানে অফিস দখল করা শুরু হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আমরা সবাই এক। বিএনপি তো স্টেটমেন্ট দিয়েই ফেলছে, আমাদের দল থেকে দেওয়া হয়েছে, জামাত তো আরও স্ট্রংলি বলেছে এটা যদি বন্ধ না করি, তা আপনি দেখবেন আগামীতে এই দেশের অবস্থা আরও খারাপ হবে, এবং শত্রুরা বসে আছে এটা খারাপ হয়ে দেখার জন্য। তাজ ভাই, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম, রবিউল ভাই, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছেন। করণীয়টা কি? এরকম অযাচিত বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমাদের উপর অনেক সময় চাপিয়ে দেওয়া হয়। আপনি তিস্তা প্রকল্পের কথা বলেছেন, কিন্তু আমাদের তো অভিন্ন 54টি নদী, যার 30টির উপরেই ভারতের বাঁধ আছে। সেখানে আমরা কি করতে পারি? না, এভাবে চলতে থাকলে 30টা 54টার উপরই ভারত বাঁধ তৈরি করবে। তো ওই জায়গায় তো আমি বলছি যে ভারত আমাদের বন্ধু বা প্রতিবেশী সুলভ আচরণটা করছে না, সে কর্তৃত্ববাদী আচরণটা করছে। আর তার জন্য আমাদের সজাগ হতে হবে, এবং আমাদের কিন্তু সে সক্ষমতাও আছে। নেপাল থেকে যদি গুটিয়ে যেতে পারে, ভুটান থেকে যদি গুটিয়ে দিতে পারে, মালদ্বীপ থেকে গুটিয়ে দিতে পারলে বাংলাদেশ থেকে আগেই গুটিয়ে যেতে হবে। আমাদের যে রাজনৈতিক দৈন্যতা অথবা রাজনৈতিক দলগুলির কমিটমেন্টের যে ঘাটতি এবং জাতীয় স্বার্থে আমাদের যে ঐক্য এবং সংহতি, সেখানে দুর্বলতা ছিল বিধায় ভারতের সুযোগ পেয়েছে, নতুবা ভারতের সুযোগ পাবে না। আপনি অন্য কোনো প্রতিবেশীর সাথে না পারলে বাংলাদেশ তো পারবেনই না, বিকজ আমাদের কিন্তু দেশপ্রেমটা আছে, আমাদের লড়াইয়ের কিন্তু ঐতিহ্য আছে। আমরা রক্ত দিয়ে জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশিরা লড়তে জানে, এবং তার প্রমাণ তো পেলই। একটা ভারতেরই আশীর্বাদ প্রতিষ্ঠিত সরকার কিভাবে যেতে হয়েছে, তার থেকেও ভারতেরও শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। এবং আমি এটা বলতে চাচ্ছি যে বন্ধুত্ব তুমি যদি বজায় রাখতে চাও, আর বাংলাদেশের মানুষের সাথে যদি তুমি সুসম্পর্ক রাখতে চাও, যে প্রক্রিয়ায় তুমি করছো সেটা আর করো না। আমরা তোমাকে সুপ্রতিবেশী হিসেবে দেখতে চাই, প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চাই, সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে দেখতে চাই। সেটা ভারতের উপলব্ধি করতে হবে। আমার বিশ্বাস ভারত উপলব্ধি করবে, আমার বিশ্বাস। কারণ তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তারা ওই আধিপত্যবাদী চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের ব্যাপারে। সংস্কারের কথা বলছিলেন আপনারা, একটু দিয়েই শেষ করি। দেখেন, রাষ্ট্রে সংস্কার প্রয়োজনে বিষয়ে কারো দ্বিমত নেই, রাষ্ট্রটাকে ফাংশন করানো প্রয়োজন এ বিষয়ে কারো দ্বিমত নাই। আমরা কিন্তু এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 31 দফা দিয়েছিলাম রাজনৈতিক দল হিসাবে। আমরা কিন্তু ভোটের ভিত্তিতে সরকার চেয়েছি। আমরা কিন্তু রাষ্ট্রের 3টি বিভাগ স্বতন্ত্রভাবে করার জন্য আমরা কিন্তু অঙ্গীকার আবদ্ধ হয়েছি, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তার নিয়োগ এবং তার স্বতন্ত্রতা কী হবে সেটাও কিন্তু সাংবিধানিক সংস্কারের অঙ্গীকার আমরা করেছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। আমরা কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা বলেছি, ক্ষমতার। দেখবেন আপনি, আমরা এও বলেছি যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। অর্থাৎ এইগুলি তো চাওয়া। এবং যে সংস্কার আপনি চাচ্ছেন, আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, সেটা একটা ইন্টোরিয়াম সরকারের পক্ষে পরিপূর্ণভাবে সম্ভব না, তার সীমাবদ্ধতা রয়েছে। একটা রাজনৈতিক নির্বাচিত সরকার দরকার, তবে এটা ঠিক যে ওই নির্বাচিত সরকারটি যাতে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে বাধ্য হয় সে ধরনের কিছু, এবং রাষ্ট্রের এই সংবিধান বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্রের 3টি বিভাগ বলেন, তার কাছে দায়বদ্ধ থাকতে বাধ্য হয়। অর্থাৎ সরকার শুধুমাত্র শাসন বিভাগের কাজটা করবে, এইটা যাতে বাধ্য করা যায়, সেই ধরনের সংস্কার, সেই ধরনের কমিটমেন্ট দরকার। এইটাই হলো কাম্য। এবং আবারও বলি, সংস্কার তাকে দিয়ে সম্ভব একটা জনগণ কর্তৃক অবাধ ভোটে নির্বাচিত জনগণের সরকার ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব না। আর সেটা যদি আমরা আশা করি, আশা করতে দোষের নাই, কিন্তু সেটা পরিপূর্ণতা পাবে না। শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। আনোয়ার ভাই, আলোচনার শেষ দিকে চলে এসেছি। বন্যা নিয়ন্ত্রণে বা বন্যার বিষয়ে করণীয় কিছুটি বলছিলেন। একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, প্রতিবেশী দেশ ভারত বাইরের যে কোনো ইস্যুতে তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতৈক্য দেখা যায়, তারা যেভাবে দৃঢ় অবস্থান নেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো
দেখতে পাই না কেন? আপনি ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় যে কেন রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলের মধ্যে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় কম? আমাকে ধন্যবাদ। আমাকে অনেক দিন আগে একটা পত্রিকায় ইন্টারভিউ নিয়েছিল, তা বিভিন্ন ব্যবসা বাণিজ্য পলিটিক্যালি বিষয়গুলি নিয়ে যখন বলা হলো, আমি তখন হতাশা হয়ে বলেছিলাম যে ইন্ডিয়া আসলে আমাদেরকে অনেক কিছু করতে দিচ্ছে না। বলে যে এটার সমাধান কি? আমি বলেছিলাম যে আর উপন্যাসের যে দত্তগুলি আছে, এই অনেকগুলি দত্ত এনে আমাদের ভূখণ্ডটা ভারতের পাশ থেকে যদি অন্য জায়গাতে তুলে নিয়ে যায় তাহলে আমরা সেফ হয়ে যাই। মানে আফেক করে এটা বলছিলাম। আপনি জানেন পৃথিবীতে যদি ন্যাশনালিস্ট হয় যে কোনো কান্ট্রি, তারা যদি নিজেদের জাতীয়তাবোধ যদি তীব্র থাকে, স্ট্রং হয়, তাহলে তাকে কিছু করতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ, সারা পৃথিবী যে 900 বার ধ্বংস করতে পারে, সেই আমেরিকার নাকের উপরে বসে আছে কিউবা। কিউবাকে কিচ্ছু করতে পারে নাই। যেই চায়না এত শক্তিশালী, যে কোনো সময় মার্চ করে আইল্যান্ডটা দখল করতে পারে, তাইওয়ান পারে নাই, শুধুমাত্র এই জাতীয়তাবোধের জন্য। আমাদের এইখানে যখন এই যে মানে ইসের গভর্নমেন্ট, আমাদের মানে ভারতের বন্ধু গভর্নমেন্ট, এটা নত জানু একেবারেই একটা খাস তাদের মানে কি বলবো, এটা বাংলায় কথা বললে এটা যদিও একটু খারাপ শোনা যায়, সেটা হলো দালাল সরকার। এই যতক্ষণ এরা এই রকম টাইপের যতক্ষণ থাকবে ততক্ষণ দেশের কখনো কোনো কিছু অর্জন করা সম্ভব না। আমাদের এখানে ভোটের মাধ্যমে যদি যারা আসে, তারা যখন ভাবে যে আমার কাজটা 5 বছর পরে হিসাব দিতে হবে, আমি থাকবো কি থাকবো না, যার জন্য সে ভালো কাজটা দেশের পক্ষে মানুষের পক্ষে করে। আর যেইখানে 16 বছরের কোনো ইলেকশনই হয় নাই, তামাশা হয়েছে, মানুষগুলিকে নিয়ে এত উপহাস করা হয়েছে, যে যা ইচ্ছে তাই করা হয়েছে। আর কি করা হয়েছে? ভারত বন্দনা করা হয়েছে, যার জন্য আমাদেরকে ভারত সেই রকম কোনো সুযোগ দেয় নাই। ওই যে ভাই বললেন, ফেলানিকে ঝুলিয়ে রাখছে, বর্ডারে কিলিং হচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে। কোনো রকম একজন মানে সুজাতা এসে সেইখানে ইলেকশনকে প্রভাবিত করে, যার জন্য আমি মনে করি যে আমাদের ভিতরে এই নির্বাচন, গণতন্ত্র, পিওর গণতন্ত্র আসতে হবে এবং জাতীয়তাবোধ তৈরি হইলে আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবে একটু তাজ রহমান। তাজ ভাই, আলোচনা শেষ করতে চাই, জাতীয়তাবোধ তৈরি করতে হবে বা তার যে উন্মেষ, সেই পথ প্রশস্ত করতে হবে, তাহলেই জাতীয় মুক্তি সম্ভব। বাংলাদেশের 3টি অর্গানস একটা স্টেট চালানোর জন্য, তার মধ্যে একটা এখন মিসিং, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ। লেজিসলেটিভ নাই, কিন্তু ফাংশন, সংসদ নাই, 2টা অর্গান আছে। আমি রবিবার একটা কথার সূত্র ধরেই বলি, রবিবার বলছে যে এটা ইনশিওর করতে হবে পলিটিক্যাল পার্টি আসলে যেন এটাতে চাপাই না ধরে, দলীয়করণ না করা হয়। এক্স্যাক্টলি সেম জিনিস প্রধানমন্ত্রী 2বার করে বেশি হইতে পারবে না। আইন পাশ করেন সবাই মিলে, সব দল মিলে। এমপি একটানা 2বার হওয়ার পর গ্যাপ দিতে হবে, এই গ্যাপের পরে হইতে পারবে, বন্ধ করা যাবে না। গ্যাপ দিবেন আরও 1 টার্ম বা 2 টার্ম হলে হবে কি, সংসদ সদস্যরা কন্টিনিউশন যখন একটা এলাকায় শুরু হয়ে যায়, তখন দৌরাত্ম্য, সন্ত্রাস, রাহাজানি, ডাকাতি, দলীয়করণ, পারিবারিকরণ সব কিছু কিন্তু নিজস্ব একটা বলয় তৈরি হয়ে যায়। যখন আপনি আইন করবেন 2বার পরে শেষ অফ, আর পারবেন না, তখন থার্ড ওয়ান ক্যান কাম হিয়ার, আসে নতুন এটা বন্ধ করে দিতে হবে। এই সংস্কারগুলোর প্রয়োজন আছে। আমরা সবাই চাচ্ছি এই সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে দিতে হয়। বাট সেক অফ দি নেশন, আরেকটা 17 বছর পরে বা 15 বছর পরে আরেকটা ঝামেলায় দেশটা না যাওয়ার জন্য, ওয়ান্স ইট ফর অল, আমরা এই জিনিসগুলো চেঞ্জিং যদি করি, সময় দিই এদেরকে, এদের যদি সদিচ্ছা থাকে যে এটা করার জন্য, সব দল চাচ্ছে সুযোগ দেওয়ার জন্য, দিয়ে আমরা এটা থেকে বেরিয়ে আসলে এই জাতি মুক্তি পাবে। ভারতের সাথে স্ট্রং রিলেশনশিপ রাখার অর্থ হবে কি, সমতার ভিত্তিতে, যে তুমি ড্যাম দিচ্ছ, এগুলোর পরে আমি পাল্টা ড্যাম দেওয়া শুরু করে দিব, প্রয়োজন বুঝে ফান্ড নিয়ে আসো, তোমার চায়না ফান্ড দিবে, অসুবিধা তো নাই। তোমাকে বোল্ডলি স্ট্যান্ড করতে হবে। ছোটো দেশ হলে ডাজে ম্যাটার, তুমি আরেকটা দেশের উপরে এরকম করতে পারবে না। আমাদের উপর তো একদম মানে ক্লিয়ারলি এটা একটা অন্যায় করা হচ্ছে। এই প্রতিটা বৎসর ফ্লাডে যেটা করা হয়, এটা আমাদের উপর অন্যায় হচ্ছে, এদেশের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে যেভাবে মানুষের কান্নার হাজারে দেখা যাচ্ছে, এটা কি একটা শহর চলে গেছে পুরো একটা পানির নিচে, দেখে বলে আপনারা আমার সবাই আমরা মর্মাহত। সবাই চেষ্টা করছি, দেশের মানুষ, আমাদের মানুষের কিন্তু আজকে যেভাবেই এদেরকে সাহায্য করার যে মনোভাব আছে, যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি, এতে মনে হচ্ছে দেশপ্রেম আমাদের আছে, কিন্তু দেশপ্রেমের জায়গাতে এই জায়গাতে ঢুকে গেছে পলিটিক্যাল
রাজনৈতিক দৌরাত্ম্যের কারণে একটা দলকে শেষ করে দিতে হবে। আওয়ামী লীগ চাইছিল বিএনপিকে শেষ করে দাও, জাতীয় পার্টির গান পয়েন্টে ধরে ইলেকশনে নিয়ে যাও, যে কথা বলবে সে আছে, যে কথা বলবে সে নাই। খাজুর দিয়ে ইফতার করার মতো আমাদেরকে সেই আপনার টকশোতে বলে গেছি বড়ই দিয়ে বলে ইফতার করতে, এটা একটা কথা হলো। এইগুলা বন্ধ করে দিয়ে আমরা রাজনৈতিক দলগুলো যদি একটা সংস্কারের মতো যাই চিরদিনের জন্য, এদেশের মানুষের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎটা সুন্দর। একটু তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। শেখ রবিউল আলম এবং আনোয়ার হোসেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন 15 বছর হয়। সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।